তো আজকে দেখো তোমাদের ষষ্ঠ শ্রেণীর অনলাইন ব্যাচে আমরা আজকে যে টপিকটা দিয়ে শুরু করতে যাচ্ছি তোমাদের গত ক্লাসে কিন্তু আমাদের একটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, তোমাদের গত ক্লাসে কিন্তু আমাদের কোর্স চ্যাপ্টারটা কি হয়েছে, কোর্স চ্যাপ্টার যেটা ছিল না সেটা শেষ হয়ে গেছে। আর আমরা আজকের ক্লাসে কোর্স চ্যাপ্টারটা হচ্ছে তোমার তৃতীয় অধ্যায় ছিল, তাই না? কোর্স চ্যাপ্টার হচ্ছে তোমাদের তৃতীয় অধ্যায় ছিল। তো আমরা আজকের ক্লাসে যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়, জীব জগৎ। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি কোশ্চেন করার প্রবণতা থাকে। তোমাদের স্কুলের টিচাররা যখন কোশ্চেন করবে তখন দেখবে যে এই চ্যাপ্টার থেকে অহরহ কোশ্চেন করতেছে। হ্যাঁ, তোমাদের এমসিকিউ বলো, হ্যাঁ তোমাদের কিন্তু এমসিকিউ পরীক্ষা হয়, তাই না? তোমাদের এমসিকিউ বলো, তারপর তোমাদের লিখিত পরীক্ষা বলো, সব সময় কিন্তু এই চ্যাপ্টার থেকে অনেক অনেক কোশ্চেন করে থাকে। তো এই চ্যাপ্টারটা এতটাই গুরুত্বপূর্ণ। তো এখন তোমাদের যে কাজটা করতে হবে, তোমরা হচ্ছে খাতা কলম নিয়ে বসো। তোমাদের খাতা কলম নিয়ে বসো আর হচ্ছে তোমাদের বইয়ের দ্বিতীয় চ্যাপ্টার ওপেন করো। আজকে আমরা জীব জগৎ শুরু করতে যাচ্ছি, ঠিক আছে? ওকে, তো চলো শুরু করি, আমরা পরের অংশে চলে যাই। জীব জগৎ বলতে আসলে আমরা কি বুঝে থাকি? হুম, তোমাদের আজকের ক্লাসটা কিন্তু মানে তোমাদের সকল ক্লাসে কি থাকবে, রেকর্ডেড থাকবে। তো এটা তোমাদেরকে পরে সাবমিট করা হবে। যদি তোমরা আজকের ক্লাসে কিছু বুঝতে না পারো তাহলে তোমরা রেকর্ডেড ক্লাসটা দেখেও কি করতে পারো, দেখে নিতে পারো। অথবা আজকের ক্লাসে থাকা অবস্থাতেই যেগুলা যেগুলা জিনিস বুঝতে অসুবিধা হবে সেগুলা তোমরা ক্লাসে থাকা অবস্থাতেই আমাকে জানাবে, ঠিক আছে? এখানে দেখো, আমি যদি একটু রিডিং পড়ি, এখানে কি লেখা আছে: ভীষণ বৈচিত্র্যময় এই পৃথিবী, তাই না? পৃথিবী কিন্তু আমাদের অনেক বৈচিত্র্যময়। বৈচিত্র্য কেন? পৃথিবীতে অসংখ্য অসংখ্য প্রাণীর বাহার রয়েছে। হ্যাঁ, এখন এখানে লেখা আছে যে আমরা আমাদের চারপাশে একটু তাকালেই এই বৈচিত্র্যের দারুণ সব উদাহরণ দেখতে পাই। প্রকৃতিতে যখন তুমি দেখো তখন কি প্রকৃতিতে শুধুমাত্র মানুষকে দেখা যায়? প্রকৃতিতে মানুষ বাদে আরো অনেক অসংখ্য প্রাণী আছে না? যেমন ধরো, তোমার আশেপাশে কিন্তু অনেক মশা ঘুরছে, তোমার আশেপাশে অনেক মশা মাছি ঘুরছে, সেটাও কিন্তু আমাদের একটা জীবজগতের অংশ। হ্যাঁ, তো সেটাই আমাদের এখানে বলা হচ্ছে যে পুরা পৃথিবীতে অসংখ্য কি রয়েছে, জীবন বৈচিত্র্যময়। তো এইসব বস্তুর মধ্যে কারো জীবন আছে আবার কারো জীবন নেই, কারো জীবন আছে আবার কারো জীবন নেই। এখানে লেখা আছে চেয়ার টেবিল গাছপালা দালান গাড়ি গ্লাস এসব হচ্ছে আমাদের জড় বস্তুর নমুনা। আচ্ছা, তোমরা একটা জিনিস জানো কিনা, তোমরা জড় বস্তু বলতে বোঝো, জড় বস্তু বলতে কি বোঝানো হয়? জড় বস্তু কাকে বলে? তারপরে জীবিত বস্তু, তাই না? জড় বস্তু জীবিত বস্তু, যে কোনো একজন বলো তো আমাকে এটা বলতে কি বোঝায়। খেয়াল করো, জড় বস্তু হচ্ছে আমাদের, হ্যাঁ বলো বলো। যার জীবন নেই তাকে জড়বস্তু বলে। যার জীবন নেই তাকে জড় বস্তু বলে, খুবই সহজ সংজ্ঞা। প্রশ্ন যতটা সহজ, সংজ্ঞাও ঠিক ততটাই সহজ। তো যার জীবন নেই, হ্যাঁ যার জীবন নেই কিন্তু এক্সিস্ট করছে, সেটা হচ্ছে আমাদের জড় বস্তু। আর জীবিত বস্তু হচ্ছে যার জীবন রয়েছে, হ্যাঁ যে চলাফেরা করতে পারছে, সেই হচ্ছে আমাদের জীবিত বস্তু। তো এখানে সেই কথাই বলছে যে আমাদের প্রকৃতিতে চেয়ার টেবিল গাছপালা দালান সবগুলো কিন্তু আমাদের জড় বস্তু। এখানে খুব ইম্পর্টেন্ট একটা কথা, সে আমাদের গাছপালা কিন্তু জড় বস্তুর অন্তর্ভুক্ত, জানো? আমাদের গাছপালা কিন্তু প্রাণ থাকা সত্ত্বেও এটা জড়বস্তুর অন্তর্ভুক্ত। কেন জড়বস্তুর অন্তর্ভুক্ত? গাছপালা কি হাঁটাচলা করতে পারে? পারে না, অথচ গাছের জীবন রয়েছে। এখানে কিছু গাছপালা রয়েছে যারা বাইরে থেকে দেখলে মনে হয় শাখান্বিত কিছু গাছপালা, যারা চলাফেরা করতে পারে, মানে হাঁটে না কিন্তু তাদের নড়াচড়া বা চলন রয়েছে। ওকে, তো যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আবার মানুষ গরু গাছ মাছ মশা পিঁপড়া এসব হচ্ছে আমাদের জীবের উদাহরণ। হ্যাঁ, এসব হচ্ছে আমাদের কি, জীবের উদাহরণ। তো যারা যারা নতুন জয়েন হচ্ছে আমি আবার বলে দিই, আজকে হচ্ছে আমরা বিজ্ঞানের, যারা যারা নতুন জয়েন হচ্ছে তারা দেখে নাও, আজকে হচ্ছে আমাদের বিজ্ঞানের দ্বিতীয় চ্যাপ্টার শুরু হয়েছে। হ্যাঁ, দ্বিতীয় অধ্যায় কি, দ্বিতীয় অধ্যায় হচ্ছে আমাদের জীবজগৎ, ঠিক আছে? জীবজগৎ জগৎ। আর ক্লাসটা যেহেতু তোমাদের ফ্রি, তো তোমরা যত পারো তোমাদের বন্ধুদেরকে জানাতে পারো, তোমাদের বন্ধুদেরকে এই ক্লাসে জয়েন করতে বলতে পারো, ক্লাসটা দেখো। হ্যাঁ, এখানে বলা আছে যে আবার এমন কিছু জীব রয়েছে যাদের খালি চোখে দেখা যায় না। এমনও কিছু জীব রয়েছে যাদেরকে আমরা খালি চোখে দেখতে পারি না। এখানে উদাহরণ দেওয়া আছে অ্যামিবা এবং ব্যাকটেরিয়া। হ্যাঁ, অ্যামিবা আর ব্যাকটেরিয়া। অ্যামিবা কি জিনিস তোমরা কি কেউ বলতে পারবে? হয়তো বা তোমরা নাম শুনেছো যে অ্যামিবা, কিন্তু অ্যামিবা বলতে আসলে কি বোঝানো হয়, এটা কেমন জীব? যদি কেউ জেনে থাকো তাহলে একটু উত্তর দেওয়ার চেষ্টা করো তো, অ্যামিবা বলতে কি বোঝানো হয়। ব্যাকটেরিয়া তো তোমরা সবাই জানো, ব্যাকটেরিয়া হচ্ছে একটা এককোষী প্রাণী, কিন্তু অ্যামিবা
অ্যামিবার সাথে কি তোমরা পরিচিত? দেখো, এই অ্যামিবা যে জীবটা আছে না, সরি, আমি আগে চলে গেছি, সরি। অ্যামিবা জীবটাও কিন্তু আমাদের এককোষী, কিন্তু এই অ্যামিবা জীবটা আমাদের একটি একটি আদি কোষ। হ্যাঁ, অ্যামিবা জীবটা হচ্ছে আমাদের কি একটি আদি কোষ। এই জীবে নিউক্লিয়াসটি কি থাকে? আমরা কিন্তু কোষ চ্যাপ্টারে নিউক্লিয়াস সম্পর্কে পড়েছিলাম, তাই না? তো অ্যামিবার নিউক্লিয়াসটা কিন্তু ছড়ানো ছিটানো থাকে। যাই হোক, তো এখানে সেই কথাই বলছে যে এখানে নিচের লাইনটা পড়ো, ছোট থেকে বড়, মাটি থেকে পানি, বাতাসে উপস্থিত নানা প্রকার জীব নিয়েই আমাদের এই জীব জগৎ গঠিত হয়েছে। তার মানে আমাদের এই জীব জগতের ভেতরে মাটি, পানি, তারপর গাছপালা, মানুষ, প্রাণী থেকে শুরু করে সবকিছু রয়েছে। তো এই চ্যাপ্টারটা মধ্যে আমরা সবকিছুই পড়বো। দেখো, শুরুতেই তোমাদের পার্ট 1 যেটা ছিল বইয়ের, সেখানে বলা আছে জীব কি। সেখানে বলা আছে জীব কি। তো জীব কি, এখানে একজন প্রথমেই উত্তর দিয়েছিলে খুব সুন্দর করে, যে যার জীবন রয়েছে তাকে আমাদের কি বলে? তাকে আমাদের জীব বলে। তো জীবের আমরা উদাহরণ জানি যে জীব কি কি আছে আমাদের: গাছপালা, তারপর গরু, মাছ, পোকামাকড়, ব্যাঙের ছাতা। হ্যাঁ, যে ব্যাঙের ছাতার কথা বলছি, এটাও কিন্তু একটা জীব। এটা কি? এটা একটা জীব। তারপরে আমাদের ব্যাকটেরিয়া ইত্যাদি। ওকে। এবার আমরা যদি পার্ট 2 দেখি, পার্ট 2 এ বলা আছে জীবের প্রধান বৈশিষ্ট্য। দেখো, জড় বস্তু আর জীব বস্তুর মধ্যে পার্থক্য রয়েছে, কিন্তু তার মধ্যে আমরা এখন যেটা পড়ছি, জীব জগতের জীব পড়ছি, জীবের কিছু প্রধান বৈশিষ্ট্য রয়েছে। 1 নম্বর বৈশিষ্ট্য কি দেখো? 1 নম্বর বৈশিষ্ট্য বলা আছে পুষ্টি লাভ। আচ্ছা, তোমরা আমাকে বলো তো, একটা টেবিল, হ্যাঁ আমি একটা টেবিল আঁকার চেষ্টা করি। এই যে একটা টেবিল, তোমাদের পরের টেবিলের কথাই চিন্তা করো আর তোমার কথা চিন্তা করো। তুমি যেভাবে খাদ্য গ্রহণ করতে পারো, তুমি যেভাবে খাদ্য থেকে পুষ্টি লাভ করতে পারো, তোমার পরের টেবিল কি পুষ্টি লাভ করতে পারে? তোমার পরের টেবিল কি কখনো পুষ্টি লাভ করতে পারবে? না। হুম, কখনো পারবে না। তার মানে আমাদের জড় বস্তু পুষ্টি লাভ করতে পারবে না। হ্যাঁ, আমি লিখে দিই এখানে, জড় বস্তু পুষ্টি গ্রহণ করতে পারবে না, কিন্তু জীব বস্তু পারবে। তো সেটাই এখানে লেখা, যে জীব নিজের খাদ্য নিজে তৈরি করে, এরা স্বভোজী, আবার পরভোজী। জীব অন্য জীব ভক্ষণ করে পুষ্টি লাভ করে। তার মানে আমাদের জীবের মধ্যে কি রয়েছে? স্বভোজী রয়েছে, পরভোজী রয়েছে। স্বভোজী কারা আর পরভোজী কারা বলো তো আমাকে, যে কোনো একজন। স্বভোজী কাদেরকে বলে আর পরভোজী কাদেরকে বলে? স্বভোজী কারা? স্বভোজী হচ্ছে যারা নিজেরা খাদ্য তৈরি করে, যারা নিজেরা, হ্যাঁ, নিজেরা নিজের খাদ্য, তারা হচ্ছে স্বভোজী। ভেরি গুড। হ্যাঁ, যারা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে তারা হচ্ছে আমাদের স্বভোজী। আর পরভোজী কি? যারা অন্য বস্তুকে বা অন্য জীবকে খেয়ে বেঁচে থাকে, তারা হচ্ছে আমাদের পরভোজী। যেমন আমরা মানুষ, আমরা কিন্তু পরভোজী, তাই না? আমরা কিন্তু স্বভোজী নই, আমরা হচ্ছে পরভোজী জীব। এবার 2 নাম্বার দেখো, জীবের আরেকটা বৈশিষ্ট্য রয়েছে, সেটা হচ্ছে বৃদ্ধি ও বিকাশ। হ্যাঁ, জীবের আরেকটা বৈশিষ্ট্য কি? আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে বৃদ্ধি ও বিকাশ। তোমার পড়ার টেবিল, আমি এখন সবসময় পড়ার টেবিল দিয়ে উদাহরণ দেবো, কিছু মনে করিও না, মজা করছি। তোমাদের জড় বস্তুর মধ্যে আমরা পড়ার টেবিলকে নিয়ে যদি বলে থাকি, তোমাদের পড়ার টেবিল কিন্তু ওই যে শুরুতে যেমন সাইজ ছিল, বাসায় যাদের পড়ার টেবিল রয়েছে বা চেয়ার রয়েছে, সেটা একটু দেখো। একদম কেনার সময় বা বাসায় নিয়ে আসার সময় যেই সাইজ ছিল, এখনো কিন্তু সেম সাইজেই রয়েছে। ওর কি সাইজের বা আকারের কোনো পরিবর্তন হয়েছে? ওর কিন্তু আকারের কোনো প্রকার পরিবর্তন হয়নি। কিন্তু জীবের ক্ষেত্রে দেখো, জীবের বৃদ্ধি ঘটে। শুরুতেই লেখা আছে কি? জীবের বৃদ্ধি ঘটে। তার মানে একটা জীব ছোট থেকে বড় হয় এমন কোনো জীব নেই, খুব কম রয়েছে এমন কোনো জীব নেই যে বড় থেকে ছোট হয়। হ্যাঁ, কখনো কি কোনো জীবের নাম শুনেছো যে বড় থেকে সাইজে আস্তে আস্তে ছোট হয়ে যায়? জীবের ভিতরে কি থাকে? কোষ থাকে। এই কোষগুলো সবসময় কি হয়? একটা কোষ থেকে আরেকটা কোষ, একটা কোষ থেকে আরেকটা কোষে জন্ম হয়। হতে 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 জীবটা কি হয়? জীবটা অনেক বড় হয়ে যায়, যেটাকে আমরা বলে থাকি জীবের বৃদ্ধি। আমাদের জড়বস্তুতে কিন্তু কি হয় না? বৃদ্ধি ঘটে না। যাই হোক, পরে লেখা আছে প্রতিটি জীব কোষ নামক গাঠনিক একক দিয়ে তৈরি। আমরা কোষ চ্যাপ্টারে পড়েছিলাম যে প্রত্যেকটা জীবের গাঠনিক একক কি? কোষ। ঠিক আছে। এবার দেখো, লেখা আছে সময়ের সাথে প্রক্রিয়ায় জীব দেহে কোষের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে জীবের বৃদ্ধি ঘটে ও পরিপূর্ণ জীব হিসেবে বিকাশ লাভ করে। তার মানে একটা সময় তারা কি ছিল? একটা সময় তারা কোষ ছিল, সেই কোষ থেকে কোষ কোষ বড় হতে হতে এখন তাদের কি হচ্ছে? জীবনের বৃদ্ধি ঘটে থাকে। হ্যাঁ, এক সময় গিয়ে তারা পরিপূর্ণ জীব হিসেবে কি করে? বিকাশ লাভ করে।
সোজা কথায় আমাদের জীব কি করে? 1 নম্বরে লেখা পুষ্টি লাভ করে, আর 2 নম্বরে জীব বৃদ্ধি ও বিকাশ ঘটে। 3 নাম্বার পয়েন্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট। 3 নাম্বার পয়েন্টে বলা হচ্ছে শক্তির রূপান্তর। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে তোমাদের শক্তির রূপান্তর। হ্যাঁ, এখানে এখানে একটু প্রশ্ন করি, শক্তি বলতে তোমরা আসলে সাধারণত কোন শক্তি বুঝে থাকো? ওই যে তোমরা বন্ধুদের সাথে যখন মারামারি করো না, তোমরা বন্ধুদের সাথে যখন মারামারি করো, একজন আরেকজনকে শক্তি প্রদান, শক্তি মনে করো যে বহিঃপ্রকাশ ঘটাও, যে আমার শক্তি বেশি, হ্যাঁ আমার শক্তি বেশি। এখানে কি সেই শক্তির কথা বলা হচ্ছে? আমরা যখন জীববিজ্ঞান পড়বো বা আমরা যখন বিজ্ঞান পড়বো, তখন বিজ্ঞানে কিন্তু ওই শক্তি বলতে মারামারি শক্তিকে আমরা বুঝাই না। হ্যাঁ, মারামারি করতে গেলে যে শক্তি দেখাই আমরা, সেই শক্তিকে কিন্তু আমরা বুঝাই না। আমরা কোন শক্তির কথা বলছি? আমরা বলছি জৈবিক শক্তি, যেই শক্তির মাধ্যমে আমরা চলাফেরা করতে পারি। হ্যাঁ, জৈবিক শক্তি। আমরা কিন্তু কোষ চ্যাপ্টারে পড়েছিলাম শক্তি প্রদান করে আমাদের শরীর, কোষের ভিতরে একটা অঙ্গাণু রয়েছে, যে অঙ্গাণুটা শক্তি উৎপাদন করে। সেই অঙ্গাণুটার নাম কেউ বলতে পারবে আমাকে? একটা অঙ্গাণু রয়েছে যে শক্তি উৎপাদন করে, দেখি তো, আমাকে যে কোনো একজন বলো তো অঙ্গাণুটার মাইটোকন্ড্রিয়া। নাম কি? হ্যাঁ হ্যাঁ, এই তো, চমৎকার চমৎকার, এই অঙ্গাণুটার নাম হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া। ভেরি গুড। মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া কি করছে আমাদের শরীরে? হ্যাঁ, মাইটোকন্ড্রিয়া কিন্তু আমাদের শরীরে শক্তি প্রদান করছে। হ্যাঁ, তা আমরা সেই শক্তির কথা বলছি। এখানে লেখা আছে যেমন প্রাণী দেহে উৎপন্ন শক্তি তার দেহের বিভিন্ন কাজে ব্যবহার করে। ওকে, তাহলে এই ছিল আমাদের শক্তি। 4 নাম্বার পয়েন্টটা আরো গুরুত্বপূর্ণ। 4 নাম্বার পয়েন্টটা আরো গুরুত্বপূর্ণ কেন? আমাদের জীব কিন্তু প্রজননে সক্ষম। আমাদের জীব হচ্ছে প্রজননে সক্ষম। তুমি কখনো দেখবে না যে একটা টেবিল থেকে আরেকটা টেবিলের জন্ম হচ্ছে, হয় এরকম? একটা টেবিল তো ওর জায়গাতেই পড়ে থাকে, সোজা কথায় জড়বস্তু জড়বস্তুর জায়গাতেই পড়ে থাকে। কিন্তু উদ্ভিদ থেকে অথবা মানুষ থেকে অথবা বিভিন্ন প্রাণী থেকে অপর প্রাণীর জন্ম হয়, তারই প্রজাতির আরেক প্রাণীর জন্ম হয়, যেটাকে আমরা কি বলে থাকি? প্রজনন বলে থাকি। তো জীবের কিন্তু আমাদের প্রজনন ঘটে। হ্যাঁ, এই প্রক্রিয়ায় জীবের বংশ বিস্তার হয়। সোজা কথায় আমাদের কি হয়? এখানে জীবের বংশ বিস্তার ঘটে থাকে, জড়বস্তুর ক্ষেত্রে কিন্তু বংশ বিস্তার ঘটে না। এখন দেখো, মানুষ সন্তান সন্ততি উৎপাদনের মাধ্যমে বংশ বিস্তার ঘটায়। আবার কিছু প্রাণী রয়েছে যারা ডিমের মাধ্যমে, হ্যাঁ, কিছু প্রাণী রয়েছে যারা ডিমের মাধ্যমে অথবা ডিম পেড়ে তাদের বংশ বিস্তার ঘটিয়ে থাকে। তার মানে সোজা কথায় আমাদের বংশ বিস্তার ঘটানোর নিয়ম কিন্তু বিভিন্ন রকম। একটা হচ্ছে স্বাভাবিক প্রজনন, আর একটা হচ্ছে আমাদের ডিম ডিম উৎপাদন। ঠিক আছে, এটা আমরা সামনে গেলে, তোমরা যত উপরের ক্লাসে যাবে, তোমরা যত উপরের ক্লাস উঠবে, ততই দেখবে যে এটা নিয়ে আরো অনেক পড়াশোনা। হ্যাঁ, এটা নিয়ে আরো অনেক পড়াশোনা। তাহলে এটা কিন্তু প্রজনন কিন্তু আমাদের জীবের অন্যতম একটা বৈশিষ্ট্য। ঠিক আছে, তো এই মুহূর্তে যারা জয়েন করেছো তাদেরকে আমি আবার বলে দিই, আমরা দ্বিতীয় অধ্যায় পড়ছি বিজ্ঞানের। তো সেখানে সেই চ্যাপ্টারটা হচ্ছে জীব জগৎ। আমরা এখন পড়ছি জীবের বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য পড়লাম পুষ্টি লাভ, 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বৃদ্ধি ও বিকাশ, 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আমাদের শক্তির রূপান্তর, আর 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আমাদের কি? প্রজনন। ওকে, আমাদের আরো 2টা বৈশিষ্ট্য বাকি আছে। তার মধ্যে পঞ্চম যে বৈশিষ্ট্যটা, সেটা হচ্ছে পরিবেশের প্রতি প্রতিক্রিয়া। আচ্ছা, দেখো এটা কিরকম পরিবেশের প্রতি প্রতিক্রিয়া। আমি তোমাকে জড়বস্তুর ক্ষেত্রে একটা টেবিলকে দিয়ে উদাহরণ দিচ্ছিলাম। একটা টেবিলকে তোমরা যখন কি করবে? লাথি দেবে। একটা টেবিলকে তোমরা যখন লাথি দেবে, ওই টেবিল কি, বা টেবিলটাকে তুমি যখন নিচে ছেড়ে দেবে, তখন সেই টেবিল কি নিজে নিজে আবার দাঁড়াতে পারবে? কিন্তু নিজে নিজে আবার কি করতে পারবে না? দাঁড়াতে পারবে না। তুমি তাকে ধরে আবার দাঁড় করাবে। টেবিলের কিন্তু ওই প্রয়াসটা নেই যে সে নিজে নিজে সব কাজ করবে। কিন্তু পরিবেশের প্রতি আমাদের প্রতিক্রিয়াটা কিরকম? জীবের প্রতিক্রিয়াটা কিরকম? যখন পরিবেশে এর কোনো সমস্যার সৃষ্টি হয়, মনে করো কোনো একটা জীব, মনে করো কোনো একটা জীব, তার একটা পরিবেশে, আমি একটু লিখে দিই, তার একটি পরিবেশে বেঁচে থাকতে কষ্ট হচ্ছে। হ্যাঁ, একটি পরিবেশে বেঁচে থাকতে কষ্ট হচ্ছে। আচ্ছা, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ স্পষ্ট? আমাকে একটু জানাও তো। জি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যদি কথা শুনতে অসুবিধা হয় বা যদি কথা অস্পষ্ট শুনতে পাও, আমাকে মাইক্রোফোনটা অন করে জানাবে যে স্যার আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। ওকে, ঠিক আছে। তো জীব, আমি যেটা বলছিলাম, যে জীব মনে করো একটি পরিবেশে বেঁচে থাকতে কষ্ট হচ্ছে, তখন জীব নিজে নিজে কি করে জানো? সেই পরিবেশের সাথে খাপ খাইয়ে নেয়। খাপ খাওয়ানো বোঝো? সেই পরিবেশের সাথে খাপ খাওয়ায়।
এটা হচ্ছে পরিবেশের প্রতি আমাদের জীবের একটা প্রতিক্রিয়া, যে পরিবেশ তোমাকে কঠিন সময় দিচ্ছে, তুমিও সেই পরিবেশের সাথে খাপ খাওয়াই নিচ্ছ। হ্যাঁ, তুমিও সেই পরিবেশের সাথে খাপ খাওয়াই নিচ্ছ। এটা অনেকটা এভাবে উদাহরণ দিতে পারো যে তোমাদের মধ্যে যারা আছো, যাদেরকে তোমার মা খাওয়ায় দেয়, যাদেরকে তোমার মা নিজে হাতে খাওয়ায় দেয়, তুমি নিজে হাতে খাও না, তোমার মা এসে তোমাকে খাওয়ায় দেয়, এটা স্বাভাবিক। কিন্তু যখন এমন হয় যে তোমার আম্মু তোমার কাছে নেই, তখন কিন্তু নিজের খাবার নিজে হাতে খাও। তো এটা অনেকটা হচ্ছে আমাদের প্রতিক্রিয়া। এবার যদি আমরা পড়তে যাই, লাইনটা কি বলছে, জীব বাহ্যিক পরিবেশের পরিবর্তনের প্রতি প্রতিক্রিয়া প্রদান করে। তোমার পরিবেশ পরিবর্তন হচ্ছে, তুমিও প্রতিক্রিয়া কি করবে, প্রকাশ করবে। যেমন আমাদের দেহে মশা বসলে আমরা তা মারার জন্য উদগ্রীব হই। টেবিলের মধ্যে মশা বসলে টেবিল কিন্তু কখনো নাড়াচাড়া করতে পারবে না। আমাদের গায়ে মশা বসলে আমরা সরাসরি কি করি, প্রতিক্রিয়া দেখাই। মানে মারার মারার একটা, মনে করো যে প্রয়াস ঘটে, ওকে মারবো আমি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের পরিবেশের প্রতি প্রতিক্রিয়া। অথবা আরেকটা উদাহরণ আছে, দেখো, অন্ধকার পরিবেশে জন্মানো গাছ আলোর সন্ধান পাবার জন্য আলোর দিকে দ্রুত বৃদ্ধি পায়। এটা ইম্পর্টেন্ট, এটা বেশ ইন্টারেস্টিং। কিছু কিছু গাছ রয়েছে, কিছু কিছু উদ্ভিদ রয়েছে যারা শুধুমাত্র অন্ধকারে জন্মায়। কিছু কিছু উদ্ভিদ রয়েছে যারা শুধুমাত্র অন্ধকারে জন্মায়। এরকম কি কোনো একটা উদ্ভিদের নাম তোমরা বলতে পারবে যে এই গাছটা অন্ধকারে জন্মায়? দেখো, তো এরকম কিছু কিছু উদ্ভিদ রয়েছে যারা অন্ধকারে জন্মায়, তো সেই গাছগুলো একটা নির্দিষ্ট সময় গিয়ে আলোর প্রয়োজন পড়ে, তো তখন সেই গাছটা যখন দেখে যেদিকে সূর্য গাছটা সেই দিকে ঝুঁকে পড়ে। হ্যাঁ, গাছটা সেই দিকে ঝুঁকে পড়ে। তো এটা কিন্তু আমাদের পরিবেশের প্রতি একটা প্রতিক্রিয়া, যেটা জীব করে কিন্তু জড় করতে পারে না। 6 নাম্বার পয়েন্ট, অন্যতম ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে অভিযোজন। সেটা হচ্ছে কি, অভিযোজন, যেটা জীব করতে পারে। কি বলা আছে, প্রতিটি জীবের অভিযোজন ক্ষমতা আছে। পরিবেশের পরিবর্তনে টিকে থাকার জন্য জীব হাজার বছরের ব্যবধানে অভিযোজন ক্ষমতা লাভ করে। অভিযোজন ক্ষমতা মানে আহ অভিযোজন ক্ষমতা মানে জীবের একটা বড় পরিবর্তন। হুম, জীবের বড় সময় ধরে বড় সময় ধরে একটি বা এক প্রকার পরিবর্তন। এক প্রকার পরিবর্তন। আমি যেটা শুরুতেই বলেছিলাম যে কোনো একটা পরিবেশের সাথে যখন কোনো একটা জীব খাপ খাওয়াতে পারছে না, বা সেখানে তার বাঁচতে অসুবিধা হচ্ছে, তখন সে নিজে কি করে, সে নিজে সেখানে খাপ খাওয়ানোর চেষ্টা করে, এবং এর জন্যই সে নিজের মধ্যে অনেক কিছু পরিবর্তন করে। তোমাদেরকে একটা উদাহরণ বলি। আমাদের এই যে জিরাফের নাম শুনেছো, জিরাফ? তোমরা তো জিরাফ মনে হয় যারা যারা চিড়িয়াখানায় গিয়েছো, হ্যাঁ, এখানে যারা 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 উপস্থিত আছো, অনেকেই হয়তোবা চিড়িয়াখানায় গিয়েছিলে। তো সেই চিড়িয়াখানায় যারা জিরাফ দেখেছো তারা জানো জিরাফের গলা অনেক লম্বা হয়। কিন্তু এই জিরাফের যে পূর্বপুরুষ, মনোযোগ দাও, জিরাফের যে পূর্বপুরুষ, গবেষণা করে দেখা গেছে জিরাফের জিরাফের একদম আদিকালের যে জিরাফটা ছিল, তার গলা এত লম্বা ছিল না। হ্যাঁ, তার গলা কি ছিল না, গলা লম্বা ছিল না। আমি একটু লিখে দিই, লম্বা গলা ছিল না। তাহলে আজকের জিরাফের এত লম্বা গলা হলো কেন? এটার একটা ব্যাখ্যা আছে। জিরাফ সবসময় চেয়েছিল যে আমি গাছের উঁচু অংশের ডালের পাতাটা খাবো। হ্যাঁ, জিরাফের সবসময় ইচ্ছা ছিল যে আমি অন্যান্য প্রাণীর থেকে, মনে করো যে, কম কষ্ট করে গাছের উপর না চড়ে, যেহেতু জিরাফ পাতা খায় বা ঘাস খায়। হুম, তো সে চেয়েছিল যে আমি সবসময় উঁচু অংশের গাছের পাতাটা খাবো। তো এই উঁচু অংশের পাতা খাওয়ার যে লোভ, বা উঁচু অংশের পাতা খাওয়ার তার যে চেষ্টা, এই চেষ্টা থেকে কিন্তু বছরের পর বছর জিরাফের গলা কি হয়েছে, লম্বা হয়েছে। তো এইটাকেও আমরা কি বলতে পারি, একটা অভিযোজন বলতে পারি। এটাকে আমরা জিরাফের একটা কি বলতে পারি, অভিযোজন বলতে পারি। ঠিক আছে? তো অভিযোজন কিন্তু আরো অনেক রয়েছে, তোমরা একটু গবেষণা করলে বা তোমরা যদি একটু পড়াশোনা করো বইয়ের বাইরে, তখন তোমরা এটার রিলেটেড আরো অনেক উদাহরণ তোমরা দেখতে পাবে। আমি জিরাফ দিয়ে উদাহরণ দিলাম, তোমরা আরো উদাহরণ দেখতে পাবে। যেমন আমি আরেকটা উদাহরণ বলি তোমাকে, টিকটিকি। হ্যাঁ, টিকটিকির একটা অভিযোজন ক্ষমতা রয়েছে। আমাকে যে কোনো একজন বলো তো, টিকটিকির একটা ক্ষমতা আছে, হ্যাঁ, টিকটিকির একটা সুপার পাওয়ার আছে। সুপার পাওয়ার, এই সুপার পাওয়ারটা কি বলো তো? কেউ কি বলতে পারবে? টিকটিকির একটা পাওয়ার রয়েছে, ওটা কিন্তু ওর অভিযোজনের মাধ্যমে এসেছে। কেউ বলতে পারছো না? আচ্ছা, তোমরা তোমরা কখনো টিকটিকির লেজে পাড়া দিয়েছিলে? টিকটিকির লেজে পাড়া দিয়েছিলে তোমরা? টিকটিকির লেজে পাড়া দিলে টিকটিকির লেজ কি লেজ করে, পড়ে গেলে ছিঁড়ে, আবার লেজ জন্মায়। হ্যাঁ, লেজ আবার জন্মায় না, জন্মায়।
না না না, এটা এটা আমি আমি একটু বলি তোমাকে, তুমি ধরতে পেরেছো জিনিসটা, কিন্তু ব্যাখ্যাটা হয়নি। লেজটা তার শরীর থেকে খসে পড়ে যায় এবং সেখানে কোনো প্রকার ব্লিডিং হয় না, সেখানে কোনো প্রকার রক্ত, টিকটিকির রক্ত কিন্তু সাদা, হ্যাঁ, টিকটিকির রক্ত কিন্তু সাদা, যেহেতু ও শীতল রক্তের প্রাণী। এখন টিকটিকির লেজটা শরীর থেকে খসে যায় এবং লেজটা কিন্তু অনেকক্ষণ কি করে নাড়াচাড়া করে, হ্যাঁ, লেজটা অনেকক্ষণ কি করে নাড়াচাড়া করে। এটা কি আদৌ মানে ভৌতিক ভৌতিক মনে হয় না তোমাদের কাছে, যে লেজটা ওর শরীর ছাড়া কিভাবে নাড়াচাড়া করতেছে, নড়াচড়া করতেছে, কিভাবে সম্ভব, নিজের শরীর ছাড়াই সে লাফাচ্ছে? এটার ব্যাখ্যা হচ্ছে ওর লেজের মধ্যে এখনো কিছু নিউরন কোষ রয়েছে, মানে মস্তিষ্কের যে কোষগুলো থাকে না, নিউরন কোষ, সেই কোষগুলো ওর লেজে অনেক বেশি থাকে। তো টিকটিকি করে কি, যখন দেখে তো, আচ্ছা তোমরা কি সবাই আমার কথা শুনতে পাচ্ছো? সবাই একটু আমাকে বলো তো, সবাই আমার কথা শুনতে পাচ্ছ কিনা? জি স্যার। আচ্ছা, বাকিরা শুনতে পাচ্ছো? জি স্যার। ওকে, ঠিক আছে, মনোযোগ দাও। এখানে টিকটিকির একটা আমি অভিযোজন বলছি। এই টিকটিকির লেজে, আমি একটু দাঁড়াও, মুছে দেই, বলতে থাকি আর মুছে দিই। টিকটিকির লেজে যখন কেউ পাড়া দেয়, তখন টিকটিকি কি করে, তার লেজটা শরীর থেকে ইচ্ছা করেই খসিয়ে ফেলে, ইচ্ছা করে খসিয়ে ফেলে সে দৌড় দেয়। দৌড় দিয়ে তার লেজটা পিছন পাশে রেখে দেয়, ওই লেজটা সে আর ইয়া করে না, লেজের দিকে আসে না। ওই লেজটা তখন নাড়াচাড়া শুরু করে। এটার অভিযোজনটা এরকম: অনেক বছর আগে টিকটিকি চেয়েছিল যে আমাকে, আমি যেহেতু অনেক ছোট, আমাকে অনেক প্রাণী কি করছে, অ্যাটাক করছে, আমি আমার শরীরে এমন একটা অভিযোজন ক্ষমতা ঘটাবো যে আমি আমার লেজটা পিছন দিকে ছেড়ে দেবো, আমার ওই প্রাণী আমার লেজ নিয়ে মজা করবে, প্রাণীরা আমার কি করবে, আমার লেজ নিয়ে মজা করবে। হুম। তো লেজ নিয়ে মজা করবে, এই ফাঁকে আমি দৌড় দিয়ে চলে যাব। এই যে তার লেজটা কি হয়ে গেল, খসে গেল। এই হচ্ছে টিকটিকি। আমি এটা আঁকার চেষ্টা করলাম। তো টিকটিকি তার লেজকে কি করে, খুশিয়ে ফেলে এবং সে নিজে সামনের দিকে দৌড় দেয়। এবং অনেক দিন পর টিকটিকির লেজ কিন্তু নতুন করে আবার গজায়, হ্যাঁ, টিকটিকির লেজ নতুন করে আবার গজায়। তো এটাই হচ্ছে আমাদের টিকটিকের একটা অভিযোজন ক্ষমতা। তার আত্মরক্ষার জন্য সে এই অভিযোজন ক্ষমতাটা তৈরি করেছে। ঠিক আছে? এই এই হচ্ছে আমাদের অভিযোজন। এখন তুমি আমাকে বলো যে তোমার পড়ার টেবিলের কি কোনো অভিযোজন ক্ষমতা রয়েছে? হ্যাঁ, তোমার পড়ার টেবিলের কি কোনো অভিযোজন ক্ষমতা রয়েছে? সে তো একটা জড় বস্তু, সে একটা জড় বস্তু। না। হ্যাঁ, ওর কিন্তু কোনো অভিযোজন ক্ষমতা নেই। তো এই অভিযোজন ক্ষমতা শুধুমাত্র জীবের রয়েছে। তাহলে আমরা এখান থেকে টোটাল কয়টা এই অভিযোজন ক্ষমতা শিখলাম? 6টা। এক নাম্বার কি, আমি একটু আবার শুরু থেকে বলি, এখান থেকেই পরীক্ষায় প্রশ্ন আসে। দাঁড়াও। এক নাম্বার হচ্ছে পুষ্টি লাভ। তোমরা খাতায় লিখে নাও, যেহেতু বইয়ে আছে, কিন্তু বইয়ের পড়া দিয়ে হবে না, তোমাকে খাতায় লিখতে হবে। এক নাম্বার হচ্ছে পুষ্টি লাভ, 2 নাম্বার হচ্ছে বৃদ্ধি ও বিকাশ, 3 নাম্বার হচ্ছে শক্তির রূপান্তর, 4 নাম্বার হচ্ছে প্রজনন। ওকে। আর 5 নাম্বার হচ্ছে পরিবেশের প্রতি প্রতিক্রিয়া, আর 6 নাম্বার হচ্ছে তোমাদের অভিযোজন। ওকে। এই ছিল তোমাদের 6টা জীবের বৈশিষ্ট্য। এবার আসি অন্যতম গুরুত্বপূর্ণ একটা অংশ, আমাদের জীবের শ্রেণীকরণ। পরিবেশে অসংখ্য জীব রয়েছে। এই জীবগুলোকে আমরা আসলে ভাগ করব কিভাবে, তাই না? জীবকে তো আমাকে পড়াশোনা করার জন্য বা জীব নিয়ে গবেষণা করার জন্য আমাকে জীবকে ভাগ করতে হবে। তো সেটা দেখো, জীবের শ্রেণীকরণ এটা কিভাবে করা হয়েছে, এখানে লেখা আছে যে বিজ্ঞানীদের মতে পৃথিবীতে প্রায় 87 লক্ষ ভিন্ন ভিন্ন রকমের জীব রয়েছে। তার মানে আমাদের পৃথিবীতে কত কত বিভিন্ন রকমের জীব রয়েছে। এখন তুমি বলো, এত রকমের জীব রয়েছে মানে কি এই কয়টাই জীব রয়েছে? 87 লক্ষ, এখানে বলছে 87 লক্ষ ভিন্ন ভিন্ন রকমের, তার মানে 87 লক্ষ প্রজাতি রয়েছে। তাহলে জীবের সংখ্যা কোটি কোটি, তাই না? জীবের সংখ্যা কোটি কোটি, বুঝতে হবে এটা। তো এই বৈচিত্র্যময় এই জীবকুলকে সহজভাবে জানার জন্য বিজ্ঞানীগণ পৃথিবীর সমস্ত জীবকে তাদের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শ্রেণীবদ্ধ করার চেষ্টা করেছেন। হ্যাঁ, শ্রেণীবদ্ধ করার চেষ্টা করেছেন। এখানে বলা আছে 1969 খ্রিস্টাব্দে, এটা খ্রিস্টাব্দ হবে, একটু বানানটা ভুল হয়ে গেছে। এটা হচ্ছে 1969 খ্রিস্টাব্দে বিজ্ঞানী হুইটেকার পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাস প্রবর্তন করেন। পঞ্চরাজ্য, পঞ্চরাজ্য মানে কি? পঞ্চরাজ্য মানে কি? পঞ্চরাজ্য মানে 5টি রাজ্য। তার মানে জীবজগৎকে এমন ভাবে বিজ্ঞানী হুইটেকার 1900 কত সালে, 1900 কত সালে, 1969 সালে, 1969। তো সে এমন ভাবে এই প্রাণীগুলোকে শ্রেণীবিন্যাস করেন যে সেখানে 5টা রাজ্য থাকবে। আর এই তার তার অনেক বছর পরে 1974 খ্রিস্টাব্দে বিজ্ঞানী
ম্যাগিউলিস, নতুন একজন বিজ্ঞানী ম্যাগিউলিস উক্ত শ্রেণীবিন্যাসকে পুনর্বিন্যাস করে জীবজগতের আধুনিক শ্রেণীবিন্যাস প্রণয়ন করেন। তো এই জীবজগতের আধুনিক শ্রেণীবিন্যাসটা তোমাকে নিচে দেয়া হলো। আচ্ছা, তোমরা একটা কাজ করতে পারো, যেহেতু চিত্রটা বেশ ছোট, তোমরা একটু চাইলে জুম করে নিতে পারো, বড় করে নিতে পারো। আমি দেখি পরের পেজে কোনো জায়গা আছে কিনা। হ্যাঁ, পরের পেজে আমাদের জায়গা আছে। তো এই হচ্ছে তোমাদের জীবজগৎ। জীবজগৎকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে আদিকোষী জীব আর একটা হচ্ছে তোমার প্রকৃতকোষী জীব। আদিকোষী জীব হচ্ছে রাজ্য 1 মনেরা, আর প্রকৃতকোষী জীবে রয়েছে তোমার প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি আর অ্যানিমেলিয়া। আমরা যদি এটা একটু নেক্সট পেজে দেখতে যাই, এই পেজে যদি আমরা একটু দেখতে যাই যে প্রথমে কি রয়েছে আমাদের প্রাণী জগৎ। আমরা সবাই খাতায় তোলো এটা। প্রথমে হচ্ছে আমাদের প্রাণী জগৎ। তো প্রাণী জগৎকে দুইটা সুপার কিংডমে ভাগ করা হয়েছে, মানে সুপার রাজ্য। হুম, দুইটা সুপার রাজ্যে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সুপার, আমি লিখে দেই এখানে, সুপার রাজ্য, সুপার রাজ্য 1, আর এটা হচ্ছে সুপার রাজ্য, সুপার রাজ্য 2। তোমার বইতে এভাবে লেখা নাই, কিন্তু তোমাদের জানার জন্য এইভাবে লিখে নাও। সুপার রাজ্য 1 এর নাম হবে তোমার কি, এটা হচ্ছে আদিকোষ, এটা হচ্ছে আদিকোষী জীব। হ্যাঁ, সুপার রাজ্য 1 হচ্ছে কি তোমার আদিকোষী জীব, আর সুপার রাজ্য 2 যেটা, সেটা হচ্ছে তোমার প্রকৃতকোষী জীব। এটা হচ্ছে তোমার প্রকৃতকোষী জীব। ওকে, আদিকোষী জীব আর প্রকৃতকোষী জীব কি জিনিস আমরা কিন্তু কোষ চ্যাপ্টারে পড়েছিলাম। যে কোনো একজন আমাকে বলো তো আদিকোষ কাকে বলে আর প্রকৃত কোষ কাকে বলে। কেউ একজন বলার চেষ্টা করো যে আদিকোষী জীব বলতে কি বোঝায় আর প্রকৃতকোষী জীব বলতে কি বোঝায়। বলো তো আমাকে, চেষ্টা করো, চেষ্টা করো। এটা আমরা কোষ চ্যাপ্টারে পড়ে এসেছি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বলে দিই। আদিকোষী জীব হচ্ছে তোমার একটা কোষ থাকবে, আমি একটু অন্য কালি দিয়ে লিখি এটা। আদিকোষী জীব মানে একটি কোষ থাকবে, একটি কোষ থাকবে, আর নিউক্লিয়াসটা সুগঠিত নয়। আদিকোষ মানে একটি কোষ থাকবে আর নিউক্লিয়াস সুগঠিত নয়। সুগঠিত নয়। আর প্রকৃত কোষ কি? প্রকৃত কোষ হচ্ছে একের অধিক কোষ থাকবে। একের অধিক কোষ থাকবে এবং সেখানে নিউক্লিয়াস গুলো সুগঠিত। নিউক্লিয়াস কি, সেখানে নিউক্লিয়াস সুগঠিত। এটা হচ্ছে আমাদের প্রকৃত কোষ, আর আগেরটা হচ্ছে আমাদের আদি কোষ। বুঝতে পেরেছো? ওকে, তাহলে এটা মুছে দেই। এটা এটা খাতায় লিখে রাখতে পারো, সমস্যা নেই। তাহলে এই আদি কোষটির মধ্যে আমাদের আগে আগে এটা ছিল সুপার রাজ্য, তাহলে এখান থেকে হবে রাজ্য 1। এখান থেকে হবে আমাদের কি রাজ্য 1, যেটাকে আমরা বলছি মনেরা। হ্যাঁ, এটাকে আমরা কি বলছি? মনেরা বলছি। এই রাজ্যের নাম হচ্ছে আমাদের মনেরা, এটা রাজ্যের নাম। এবং এই রাজ্যে শুধুমাত্র এক ধরনের প্রাণী রয়েছে। মনেরা রাজ্যে শুধুমাত্র এক ধরনের প্রাণী রয়েছে, সেটা হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া। আমরা সামনে গেলে এই সম্পর্কিত আরো অনেক পড়া পড়বো। মনেরা রাজ্যে শুধুমাত্র এক ধরনের প্রাণী রয়েছে, সেটা হচ্ছে ব্যাকটেরিয়া। হুম, যার কারণে মনেরা রাজ্যকে আরেকটা নাম দেওয়া হয়, সেটা হচ্ছে ব্যাকটেরিয়া রাজ্য। সেটা হচ্ছে তোমার ব্যাকটেরিয়া রাজ্য। ওকে, গেল। এবার সুপার সুপার রাজ্য 2 থেকে, মানে প্রকৃতকোষী জীব থেকে আমাদের যে রাজ্যগুলো আসবে সেগুলো একটু লিখে দেই। হ্যাঁ, সেগুলো একটু লিখে দিই। সেটা হচ্ছে রাজ্য 2। আগেরটা রাজ্য 1 ছিল, এবার হবে আমাদের রাজ্য 2। রাজ্য 2 হচ্ছে আমাদের প্রোটিস্টা। রাজ্য 2 হবে আমাদের প্রোটিস্টা। আর রাজ্য 3 হবে আমাদের ফানজাই। হ্যাঁ, ফানজাই। আমরা সামনে গেলে দেখবো যে প্রোটিস্টা কি জিনিস, ফানজাই কি জিনিস। তারপরে 4 নাম্বার রাজ্য যেটা, সেটা হচ্ছে আমাদের উদ্ভিদ রাজ্য। 4 নাম্বার রাজ্য হচ্ছে আমাদের উদ্ভিদ, মানে প্লান্টি। এটাকে আমরা ইংরেজিতে বলে থাকি প্লান্টি। আর পঞ্চম রাজ্য যেটা, সেটা হচ্ছে প্রাণীর রাজ্য। এখানে আমরা পড়ি পঞ্চম রাজ্য, এটা হচ্ছে আমাদের অ্যানিম্যালিয়া। অ্যানিমেলিয়া, অন্তস্তীয়টা নিচে লিখে দিলাম, অ্যানিমেলিয়া। তো এটা তোমরা খাতায় তুলে নাও, খাতায় তুলে নিয়ে আমাকে বলো যে লেখা শেষ হয়েছে। ওকে, 2 মিনিট টাইম দিলাম, খাতায় তোলো এটা।
ওকে, ঠিক আছে। হ্যাঁ, বলো তো আমাকে তোমাদের তোলা হয়েছে কিনা এটা। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, আমি আরো কয়েক সেকেন্ড টাইম দিলাম, যারা তুলতে পারোনি তারা তুলে ফেলো, আর 30 সেকেন্ডের মধ্যে তুলে ফেলো। ওকে, ঠিক আছে। তো চলো আমরা আমাদের পরের ইয়েতে চলে যাই। আহ হ্যাঁ, এখন আমরা পড়বো আমাদের জীবের শ্রেণীকরণ। ওকে, আমরা এতক্ষণ তো পড়লাম যে আসলে আহ, এই সুপার রাজ্য 1, সুপার রাজ্য 2, তারপরে এখান থেকে আমাদের রাজ্য থাকে, 5টা রাজ্য চলে আসে, তো এগুলো আমরা দেখলাম, শুধু নাম পড়েছি, কিন্তু এখন আমরা এগুলা ডিটেইল পড়ার চেষ্টা করব। তো এখানে লেখা আছে যে জীব জগৎকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে আদিকোষী জীব, যেটা আসলে সুপার রাজ্য 1, আর দুই হচ্ছে প্রকৃতকোষী জীব, এটা হচ্ছে সুপার রাজ্য 2। ওকে, তো আদিকোষী জীবকে, দরজাটা লাগাই দাও। তো আমাদের জীব জগৎকে যে দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে আদিকোষী জীব আর একটা হচ্ছে প্রকৃতকোষী জীব। আদিকোষী জীবকে আমরা বলে থাকি মনের রাজ্য, মানে আদিকোষী জীব থেকে যে রাজ্যটা আসে সেটা হচ্ছে আমাদের মনেরা। আর প্রকৃতকোষী জীব থেকে আমাদের টোটাল 4টা রাজ্য আসবে, যেটা আমরা নিচে লিখে রেখেছি। প্রকৃতকোষী জীবকে 4টি রাজ্যে ভাগ করা যায়, এক হচ্ছে প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, আর হচ্ছে তোমার অ্যানিমেলিয়া। ওকে, তো চলো আমরা আমাদের ডিটেইল পড়া শুরু করি। মনেরা রাজ্য বা রাজ্য 1, এখানে কি বলছে দেখো, এখানে বলছে যে এই রাজ্যের এই রাজ্যের উম অধানে বিন্যস্ত জীবের বৈশিষ্ট্যগুলো হলো, তার মানে এই রাজ্যের মধ্যে যে জীবগুলো রয়েছে সেগুলোর বৈশিষ্ট্য হচ্ছে জীবটি এককোষী এবং এর কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না। যেটা আমি একটু আগে লিখলাম যে আমাদের জীবের মধ্যে একটা কোষ থাকবে এবং সেখানে নিউক্লিয়াসটা কি থাকবে না, সুগঠিত থাকবে না। তার মানে আচ্ছা, নিউক্লিয়াসটা সুগঠিত না থাকার মানে কি আসলে? আমরা নিউক্লিয়াসটা পড়েছিলাম না, বা নিউক্লিয়াসটা এভাবে এঁকেছিলাম না, দেখো তো। এই যেটা নিউক্লিয়াস দিলাম, তার বাইরে আমাদের নিউক্লিয়ার রন্ধ্র দিলাম, নিউক্লিয়াসের বাইরে আমরা কি দিলাম, নিউক্লিয়ার রন্ধ্র দিলাম, দিয়ে এই যে আমরা একটা নিউক্লিওলাস দিলাম, নিউক্লিওলাস দিয়ে আমরা যে ক্রোমাটিন তন্তু দিয়ে দিলাম, এটাই তো আমাদের নিউক্লিয়াস ছিল। এইটা হচ্ছে আমাদের সুগঠিত নিউক্লিয়াস, এটা হচ্ছে আমাদের সুগঠিত নিউক্লিয়াস। কিন্তু সুগঠিত নিউক্লিয়াস নয় এরকম নিউক্লিয়াস বলতে সাধারণত কি বোঝানো হয়, বা কোন জিনিসটা থাকে না যার কারণে এটা সুগঠিত নিউক্লিয়াস হয় না? কেউ কি বলতে পারবে আমাকে যে সুগঠিত নিউক্লিয়াস নয় এরকম নিউক্লিয়াসে কি থাকে না? সুগঠিত নিউক্লিয়াস নয় এই ধরনের নিউক্লিয়াস গুলোতে আমাদের নিউক্লিয়ার মেমব্রেনটা থাকে না। দেখো, একটা নিউক্লিয়াসের বাইরে নিউক্লিয়ার মেমব্রেন কিন্তু তাকে প্রোটেক্ট করে রাখে। তার মানে নিউক্লিয়াসের বাইরে যে নিউক্লিয়ার মেমব্রেন, ও কি করছে, নিউক্লিওপ্লাজম মানে নিউক্লিয়াসের ভেতরে যে তরল পদার্থটা রয়েছে না সেটাকে ধরে রেখেছে। তো এই বাইরের যে মেমব্রেনটাই যদি না থাকে তাহলে নিউক্লিয়াসটা এরকম ছড়িয়ে ছিটিয়ে থাকবে, নিউক্লিয়াসটা এভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকবে এবং ভিতরে নিউক্লিওলাস ঠিকই থাকবে এবং ক্রোমাটিন তন্তুও থাকবে। কিন্তু নিউক্লিয়ার রন্ধ্র বা নিউক্লিয়ার মেমব্রেন না থাকার ফলে সে আমাদের এরকম অবিন্যস্ত একটা চেহারা নিয়ে থাকবে, এবং এটাকে আমরা বলে থাকি অগঠিত নিউক্লিয়াস। এটা অগঠিত লেখা যাবে না, এটাকে লিখতে হবে সুগঠিত। একটু দাঁড়াও, এটাকে আমরা বলতে পারি সুগঠিত নয়। হুম, সুগঠিত নয় এমন নিউক্লিয়াস। ওকে, তো আমাদের মনের রাজ্যের যে নিউক্লিয়াস গুলো, মনের রাজ্যের যে প্রাণীগুলো, সেটা সাধারণত আমাদের এই ধরনের জীবকেই প্রকাশ করছে। এবং এটা তো আমাদের ক নাম্বার ইয়ে গেল, বৈশিষ্ট্য গেল। খ নাম্বার কি বলছে দেখো, খ নাম্বার বলছে যে এরা খুবই ক্ষুদ্র এবং অণুবীক্ষণ যন্ত্র ছাড়া এদের দেখা যায় না। হ্যাঁ, তার মানে আমাদের এই রাজ্যের যে প্রাণীগুলো, আমরা শুরুতেই বলেছি এরা হচ্ছে এককোষী। আমরা শুরুতেই বলেছিলাম এরা হচ্ছে আমাদের এককোষী। তো এককোষী হওয়ার কারণে আমরা এদেরকে কখনোই কি করতে পারি না, খালি চোখে দেখতে পারি না। তো এর আমাদের উদাহরণ দেওয়া আছে এখানে। 1 নম্বর উদাহরণ আমরা দেখতে পাচ্ছি ব্যাকটেরিয়া, এরপরে রয়েছে আমাদের সায়ানো ব্যাকটেরিয়া, এরপরে রয়েছে আমাদের স্পাইরোগাইরা। এটাও আমাদের ব্যাকটেরিয়া অঞ্চলের অংশ বা ব্যাকটেরিয়ার ওই পর্বের প্রাণী বলতে পারো। কিন্তু এরা এককোষী হওয়ার কারণে এবং এদের নিউক্লিয়াসটাও কি নয়, সুগঠিত নয়, যার কারণে এরা আমাদের মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত। যে কোনো একজন আমাকে বলো, এই মনেরা রাজ্যের আরেকটা নাম রয়েছে, যেটা আমরা একটু আগেই বলেছিলাম। মনেরা রাজ্যের আরেকটা নাম কি? ব্যাকটেরিয়া রাজ্য। হ্যাঁ, ভেরি গুড। তার মানে মনেরা রাজ্যে যেহেতু শুধুমাত্র ব্যাকটেরিয়ারাই থাকে, হ্যাঁ ভেরি গুড, আরেকজন উত্তর দিয়েছে। মনেরা রাজ্যে যেহেতু শুধুমাত্র ব্যাকটেরিয়াই রয়েছে, তো এই রাজ্যের আরেকটা নাম হচ্ছে ব্যাকটেরিয়া রাজ্য।
আমি একদম উপরে লিখে দিলাম ভুল হয়েছে, হ্যাঁ, ব্যাকটেরিয়া রাজ্য। ওকে, এবার আমাদের রাজ্য 2-এ আসি, যেটা হচ্ছে আমাদের সাধারণত প্রোটিস্টা। প্রোটিস্টা কি জিনিস? প্রোটিস্টা একটা বিশেষ ধরনের প্রাণী। এখানে বলা আছে এর অধীনে, এটা যে হবে, এর অধীনে যে সকল জীবকে বিন্যস্ত করা হয়, সে সকল, এটা সে হবে, এর অধীনে সেই সকল জীবকেই বিন্যস্ত করা হয় যাদের কোষ সুগঠিত, নিউক্লিয়াস যুক্ত এবং এরা এককোষী বা বহুকোষী, ক্লোরোফিল যুক্ত, একক বা দলবদ্ধভাবে থাকতে পারে। তার মানে এদের কি থাকে? এদের নিউক্লিয়াসটা সুগঠিত। এদের নিউক্লিয়াসটা কি সুগঠিত? এই যে নিউক্লিয়াস দিলাম, নিউক্লিয়াসের বাইরে কি দিলাম? নিউক্লিয়ার মেমব্রেন দিলাম, মেমব্রেন দিয়ে ভিতরে নিউক্লিওলাস দিয়ে আমরা ক্রোমাটিন তন্তুটা দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের কি একটা সুগঠিত নিউক্লিয়াস। এবং একই সাথে এরা এককোষীয় হতে পারে। দেখো এদের মধ্যে কি বলেছে, এরা এককোষীয় হতে পারে, তারপর এরা কি হতে পারে, বহুকোষীয় হতে পারে, তারপরে এরা হচ্ছে আমাদের দলবদ্ধভাবে থাকতে পারে। হ্যাঁ, দলবদ্ধভাবেও থাকতে পারে। এবং এদের শরীরে কি থাকে, ক্লোরোফিলও থাকতে পারে। এদের শরীরে ক্লোরোফিলও থাকতে পারে। তো এখানে দেখো উদাহরণ দেওয়া আছে, উদাহরণটা হচ্ছে আমাদের ইউগ্লেনা। ইউগ্লেনা তোমরা দেখোনি, ইউগ্লেনা দেখতে সাধারণত নীল রঙের হয়ে থাকে। হ্যাঁ, ইউগ্লেনা দেখতে সাধারণত নীল রঙের হয়ে থাকে। আমি এখানে ইউগ্লেনার ছবিটাও দেইনি। এটা হচ্ছে আমাদের একটা প্রোটিস্টা। তোমরা একটা কাজ করতে পারো, তোমাদের স্ক্রিনটা জুম করো। হ্যাঁ, তোমাদের স্ক্রিনটা তোমরা চাইলে জুম করতে পারো, জুম করে চিত্রটা দেখে নাও, বা তোমাদের লাগবে না, আমি যদি চিত্রটা একটু জুম করি, দেখা যায় কিনা দেখি তো। হ্যাঁ, এই তো দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের অণুবীক্ষণ যন্ত্র দিয়ে, এটা হচ্ছে আমাদের অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা একটা প্রোটিস্টা। এবং এবং দেখো এখানে লেখাও আছে, এখানে লেখাও আছে যে এই যে এর কতটুকু, এর সাইজ কতটুকু লেখা আছে। এটা হচ্ছে আমাদের 100 মাইক্রোমিটার। হ্যাঁ, এই লেখা আছে আমাদের এখানে এটা 100 মাইক্রোমিটার। এখন মাইক্রোমিটার তো আমরা খালি চোখে দেখতে পারবো না, অবশ্যই আমাদের অণুবীক্ষণ যন্ত্র লাগবে। এখানে দেখো এই যে নিউক্লিয়াসটা, এখানে নিউক্লিয়াস কি কেউ বুঝতে পারতেছো কোথায় নিউক্লিয়াস? এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। একদম সুগঠিত অবস্থায় রয়েছে, এর মেমব্রেনে রয়েছে, এবং আশেপাশে যা আছে সব হচ্ছে আমাদের রাইবোজোম। হ্যাঁ, সব হচ্ছে আমাদের রাইবোজোম, এর মধ্যে প্রোটিন তৈরি করে। এই এই ছিল আমাদের কি, প্রোটিস্টা। ওকে, এই ছিল আমাদের প্রোটিস্টা। আমি একটু জুম আউট করে দিই। হ্যাঁ, সবাই বুঝতে পেরেছো প্রোটিস্টা বলতে আমরা কাদেরকে বোঝাচ্ছি? ওকে, এবার আসো আমাদের রাজ্য 3-এ চলে যাই। রাজ্য 3-এ আমরা পড়বো ফানজাই বা ছত্রাক। ছত্রাক, এখন ফানজাই বললে অনেকে চিনবে না। হ্যাঁ, ফানজাই বললে অনেকে চিনবে না, কিন্তু ছত্রাক বললে তোমরা ঠিকই চিনবে যে আমি কাদের কথা বলছি। এখানে বলা আছে এদের দেহে সুগঠিত নিউক্লিয়াস থাকে। হ্যাঁ, সুগঠিত সুগঠিত হবে, এদের দেহে সুগঠিত নিউক্লিয়াস থাকে। এরা সাধারণত এরা সাধারণত এককোষী বা বহুকোষী হয়। তার মানে এরা এককোষীয় হতে পারে, এবং কি হতে পারে, বহুকোষীয় হতে পারে। এবং এদের দেহে ক্লোরোফিল নেই, তাই এরা পরভোজী। পরভোজী ওয়ার্ডটা এই পাশে চলে গেল কেন? যাই হোক, আমি একটু নিচে লিখে দিই। এরা এরা পরভোজী। কেমন? এরা এককোষীয় হতে পারে, এরা বহুকোষীয় হতে পারে, এবং এদের শরীরে কি নেই, কোনো ক্লোরোফিল নেই। তো ক্লোরোফিল না থাকার ফলে এদের কি ক্ষতিটা হয়েছে? এরা কিন্তু নিজের খাদ্য নিজে তৈরি করতে, সরি সরি, ক্লোরোফিল না থাকার কারণে এদের যে ক্ষতিটা হয়েছে, এরা কিন্তু সবুজ বর্ণের হয়নি। ক্লোরোফিলের রং আমরা জানি সবুজ বর্ণের, তো ক্লোরোফিল না থাকার কারণে এরা কিন্তু কেউ সবুজ বর্ণের না, বরং সাদা বর্ণের বা অ্যাশ কালার বা বিভিন্ন রকম বর্ণের হয়ে থাকে। এবং এরা পরভোজী। পরভোজী মানে কি? এরা অন্য জীবের উপর জন্ম নেয়। এটা হচ্ছে অন্য জীবের উপর, আমি লিখে দেই, এরা অন্য জীবের উপর জন্ম নেয়। কেমন? এটা হচ্ছে আমাদের অন্য জীবের উপর জন্ম নেয়। তো আমি যদি উদাহরণটা দেখতে যাই, উদাহরণ হচ্ছে আমাদের ইস্ট, পেনিসিলিয়াম, মাশরুম ইত্যাদি। ঠিক আছে, আমাদের ইস্ট, পেনিসিলিয়াম, মাশরুম ইত্যাদি, এরা প্রত্যেকেই আমাদের ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত। এখন দেখো, তোমরা একটা বাক্যের সাথে পরিচিত, সেটা হচ্ছে ব্যাঙের ছাতা। আমি একটু আগে বলেছিলাম তোমাদেরকে, ব্যাঙের ছাতা, ব্যাঙের ছাতা, তোমরা ছোটবেলায় কবিতাও পড়েছিলে ব্যাঙের ছাতা নিয়ে। এই ব্যাঙের ছাতা বলতে সাধারণত কিন্তু আমরা এই ফানজাইকেই বুঝে থাকি। হ্যাঁ, ব্যাঙের ছাতা বলতে আমরা ফানজাইকেই বুঝে থাকি, যেটাকে আমরা বলে থাকি ছত্রাক। হ্যাঁ, এটাকে আমরা বলে থাকি ছত্রাক। এখন অনেকে অনেকে বলে এটা যে যেই জায়গাতে ব্যাঙ কি করে, মূত্র ত্যাগ করে, আমরা বলে থাকি যে ব্যাঙ যে জায়গায় মূত্র ত্যাগ করে
সেই জায়গাতেই আমাদের ব্যাঙের ছাতা গজায়। এই ধারণাটা একদম ভুল। হ্যাঁ, এই ধারণাটা একদম ভুল। কেন ভুল? কারণ ছত্রাক যে সবসময় ওই জায়গাতেই জন্ম নেবে এমন না। ছত্রাক বিভিন্ন ময়লা স্থান, মাঝে মাঝে অনেক পরিষ্কার স্থানেও ছত্রাক জন্ম নেয়। তবে সাধারণত ময়লা জায়গাতেই ছত্রাক বেশি জন্ম নেয়। যেই জায়গা রোগে পূর্ণ, যেই জায়গা রোগে পূর্ণ, যেখানে অনেক বেশি রোগ থাকে, সেই জায়গাতে আমাদের ছত্রাক জন্ম নেয়। কিছু ছত্রাক, ম্যাক্সিমাম ছত্রাকই আমাদের জন্য ক্ষতিকর, আবার অনেক ছত্রাক রয়েছে যেগুলো আমাদের জন্য উপকারী। যেমন আমি এখানে একটা ছত্রাকের নাম লিখেছি মাশরুম। এই তোমরা জানো মাশরুম কিন্তু একটা ছত্রাক। মাশরুম কিন্তু একটা বহুমুখী ছত্রাক। মাশরুম কি আমরা খেতে পারি না বলো তো? এখন সব মাশরুম খেতে পারি না ঠিকই। আমাদের মনে করো যে যেই মাশরুম গুলো খাওয়া যায়, যে মাশরুম গুলো আমরা উৎপাদন করি, সেই মাশরুম গুলোই কেবল আমরা খেতে পারি। ওকে, আর বাকি বাকি মাশরুম গুলো কিন্তু আমাদের কি হয়ে থাকে, বিষাক্ত হয়ে থাকে। এরপরে এখানে আরেকটা ছত্রাকের কথা বলা রয়েছে, যেটা হচ্ছে ইস্ট। তোমাদের মধ্যে কেউ একজন বলো তো আমাকে যে ইস্ট সম্পর্কে কোনো আইডিয়া রয়েছে কিনা, বা ইস্ট সম্পর্কে তোমরা জানো কিনা। যদি নামও শুনে থাকো তাহলে বলো যে হ্যাঁ স্যার, নাম শুনেছি ইস্টের। বলো তোমাকে। আচ্ছা, হয়তো অনেকে এই ইস্টের সাথে পরিচিত নেই। তোমরা পাউরুটি খেয়েছো? পাউরুটি, পাউরুটি খাও না? তারপরে তোমরা ব্রেড খাও না? ব্রেড, পাউরুটি, ব্রেড, এগুলো সব কিন্তু ইস্ট দিয়ে বানানো। খেয়াল করো, এগুলো সব কিন্তু আমাদের কি দিয়ে বানানো? শর্করা থাকে ঠিকই, তারপরে সেখানে ইস্ট দেওয়া হয়। হ্যাঁ, ইস্ট হচ্ছে আমাদের এক প্রকার ফানজাই, সেটা লেখাই আছে, ইস্ট দেওয়া হয়। ওকে, যেটা আমাদের পাউরুটি বলো, ব্রেড বলো, বা আমাদের যে অল টাইম যে কেক গুলো থাকে না, ফুলে যায়, হ্যাঁ ইস্ট দিলে কিন্তু ভিতরে আমাদের ফুলে যায়। তো যেই পাউরুটি দেখবে অনেক বেশি ফুলা, বুঝতে পারবে যে সেখানে আমাদের ইস্ট দেওয়া থাকে। তবে বাসার পাউরুটি গুলোতে কিন্তু ইস্ট দেওয়া হয় না। তো চেষ্টা করবে পাউরুটি যদি খাও তো বাসার পাউরুটি খাওয়ার। ঠিক আছে। এরপরে আমি আরেকটা ফানজাই নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের পেনিসিলিয়াম। এটা অনেক ইম্পর্টেন্ট একটা ফানজাই, পেনিসিলিয়াম। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা ফানজাই। এই পেনিসিলিয়াম থেকে আমাদের, পেনিসিলিয়ামে আক্রান্ত হয়ে কিন্তু একটা সময় অনেক মানুষ মারা গিয়েছিল। তোমরা জানো কিনা, যদি ইতিহাস সম্পর্কে তোমাদের একটু আইডিয়া থাকে বা তোমরা পরে জানবে হয়তো বা, পেনিসিলিয়ামের কারণে, পেনিসিলিয়ামে আক্রান্ত হয়ে অসংখ্য মানুষ, কোটি কোটি মানুষ মারা গেছে। এই পেনিসিলিয়াম থেকেই আমাদের পরবর্তীতে মনে করে যে চমৎকার একটা ওষুধ আবিষ্কার হয়েছে। ওকে, তো যাই হোক, এবার আমাদের রাজ্য ধুয়ে চলে আসি। এটা হচ্ছে আমাদের প্লান্টি, লেখাই আছে উদ্ভিদ জগৎ। প্লান্টি মানে কি? উদ্ভিদ জগৎ। আমরা যদি দেখি এখানে কি বলছে, অধিকাংশ উদ্ভিদ নিজেই নিজের খাদ্য প্রস্তুত করতে পারে। আমরা জানি যে উদ্ভিদ কিন্তু আমাদের সহভোজী, হ্যাঁ উদ্ভিদ কিন্তু আমাদের পরভোজী হয় না। তো অধিকাংশ উদ্ভিদই আমাদের নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে। এদের দেহ অসংখ্য কোষ দিয়ে গঠিত। এদের কোষ প্রাচীর সেলুলোজ দ্বারা নির্মিত। এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। উদ্ভিদের কোষ প্রাচীর কি দ্বারা তৈরি বলো তো? উদ্ভিদের কোষ প্রাচীর কি দ্বারা তৈরি? সেলুলোজ। সেলুলোজ দ্বারা তৈরি। হ্যাঁ, আমরা যদি একটা উদ্ভিদ কোষ আঁকি, তোমাদেরকে কিন্তু এর আগে আমি উদ্ভিদ কোষ আঁকিয়েছিলাম। হ্যাঁ, তোমাদেরকে আমি এর আগে উদ্ভিদ কোষ আঁকিয়েছিলাম। তো সেখানে উদ্ভিদ কোষে আমরা বাইরে একটা এক্সট্রা আবরণ দিয়েছিলাম, তাই না? এই যে এই এক্সট্রা আবরণটাই হচ্ছে আমাদের কোষ প্রাচীর। এই এক্সট্রা আবরণটাই কি আমাদের কোষ প্রাচীর। এই কোষ প্রাচীরটা অনেক শক্ত হয়। এই কোষ প্রাচীরটা অনেক কি হয়? অনেক শক্ত হয়, এবং এই কোষ প্রাচীরটাই সেলুলোজ দিয়ে তৈরি। এবং তোমরা জানো না, আমি বলে দিই তোমাদেরকে, সেলুলোজ হচ্ছে আমাদের অন্যতম একটা কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট মানে শর্করার একটা অংশ। এই সেলুলোজ খাওয়া যায় না। হুম, সেলুলোজ কিন্তু একটা শর্করা। সেলুলোজ কিন্তু একটা শর্করা, কিন্তু এই শর্করা আমরা খেতে পারি না। হ্যাঁ, মনে রাখবে এটা। এই শর্করা আমরা কি করতে পারি না? খেতে পারি না। এটা আমাদের উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের বাইরের গঠনে সাহায্য করে। এরপরে লেখা আছে যে এদের কোষে সুগঠিত নিউক্লিয়াস ও কোষ গহ্বর বিদ্যমান। আমরা জানি যে উদ্ভিদ কোষের কোষ গহ্বরটা আকারে অনেক বড় হয়, এবং এদের যে নিউক্লিয়াসটা সেটাও আমাদের সুগঠিত। ওকে, এবার লেখা আছে যে উদ্ভিদে সবুজ কণিকা বা ক্লোরোফিল থাকে, তাই এরা খাদ্য প্রস্তুত করতে পারে। আমরা একটু আগেই উপরে দেখেছিলাম যে ফানজাই কিন্তু আমাদের কোনো প্রকার কি নেই, ক্লোরোফিল নেই। ফানজাইতে আমাদের কোনো ক্লোরোফিল ছিল? এই যে ফানজাইতে কিন্তু আমাদের কোনো প্রকার ক্লোরোফিল
থাকে না। তো না থাকার কারণে কি হয়েছে, ফাঞ্জাই অন্যান্য উদ্ভিদ এবং অন্যান্য জীবের উপরে তারা জন্ম নেয়। হ্যাঁ, ফাঞ্জাই কিন্তু এরা পরভোজী। তো ফাঞ্জাই অন্যান্য উদ্ভিদের উপরে বা ময়লা বা মৃত প্রাণী যেটা থাকে, মৃত প্রাণীর উপরে কিন্তু আমাদের ফাঞ্জাই বলো, ছত্রাক বলো, এরা জন্ম নেয়। যার কারণে এরা পরভোজী। কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে কি হচ্ছে, উদ্ভিদের ক্লোরোফিল কিন্তু উপস্থিত। উদ্ভিদের ক্লোরোফিল উপস্থিত হওয়ার কারণে, এই সবুজ কণিকা থাকার কারণে এরা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। সবুজই। ওকে, এই কারণে এদেরকে আমরা প্লান্টি রাজ্যের অন্তর্ভুক্ত করেছি। এবং উদাহরণ আমরা জানি, উদ্ভিদের উদাহরণ আর দেওয়ার দরকার নেই। আম, জাম, কাঁঠাল, লিচু, কলা। হ্যাঁ, তোমাদের এই যে গ্রীষ্মকাল চলে এসেছে, তোমরা এখন অনেকে আম খাবে, তোমরা এখন অনেকে হচ্ছে লিচু খাবে। হ্যাঁ, এগুলা এগুলা সব কিন্তু আমাদের প্লান্টি রাজ্যের অন্তর্ভুক্ত। ওকে, এরপরে আমরা পরের ইয়েতে চলে যাই। আচ্ছা, অপুষ্পক উদ্ভিদ, আমি আমি চাচ্ছিলাম অপুষ্পক উদ্ভিদটা নেক্সট ক্লাস শুরু করতে। এটা আরো মনে করো যে ডিটেল। আমি তোমাদের রাজ্য 5 নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, আমি তোমাদের রাজ্য 5 নিয়ে একটু কথা বলি। যেমন এই যে এখানে কথা বলি, রাজ্য 5। রাজ্য 5 রাজ্য 5 হচ্ছে অ্যানিমেলিয়া। অ্যানিমেলিয়া অ্যানিমেলিয়া নাম শুনে বুঝতে পারতেছো যে এই রাজ্যের মধ্যে আমাদের কোন কোন জীব অবস্থিত। হ্যাঁ, ঠিকই ধরেছো, এই রাজ্যে আমাদের প্রাণী থাকবে। প্রাণী বলতে আমরা যেই জীবগুলোকে আমরা বা যেই প্রাণীগুলোকে আমাদের আশেপাশে দেখতে পাই, সেই ধরনের প্রাণীগুলোই আমাদের অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত হবে। তো আমাকে যে কোনো একজন আমাকে উদাহরণ দাও তো, যে অ্যানিমেলিয়া রাজ্যের 6টা উদাহরণ দেবে। অ্যানিমেলিয়া রাজ্যের 6টা উদাহরণ দাও, যে কোনো একজন। অ্যানিমেলিয়া রাজ্যের যে কোনো একজন আমাকে একটু সাহস করে 6টা উদাহরণ বলো তো। বলো বলো, সমস্যা নেই, ভয়ের কিছু নেই, বলো। দেখো, মানুষ, তাই না? মানুষ কিন্তু অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত। তারপর কি রয়েছে, যেখানে মশার চিত্র দেখতে পাচ্ছ, মশা। আচ্ছা, এটা কিন্তু এডিস মশা। এটা কিন্তু তোমাদের এডিস মশা। তোমরা ভালো মতোই জানো এডিস মশার কারণে কি হয়, ডেঙ্গু রোগ হয়ে থাকে। তোমরা সবাই বাসার মনে করো যে বাড়ির যে অংশটাতে তোমাদের ময়লা পানি জমে থাকে সব সময়, সেই অংশগুলো পরিষ্কার করবে। তারপর তোমাদের ফ্রিজের নিচে যে জায়গাটাতে ময়লা পানি বা মনে করো যে উচ্ছিষ্ট পানি জমে থাকে ফ্রিজের নিচে, সেই জায়গাটা তোমরা পরিষ্কার করবে। তোমাদের বারান্দার কিনারাগুলো পরিষ্কার করবে। এখন কিন্তু প্রচুর এডিস মশা হবে। হ্যাঁ, সামনে অনেক বড় বড় ইয়ে আসবে, ঝড় আসবে, বৃষ্টি হবে, তখন কিন্তু এডিস মশার প্রকোপ বাড়বে। তো সেটা আমি লিখে দিই যে মশা। ওকে, মশা। তারপরে কি রয়েছে, মশা আছে, তারপরে বাঘ বলতে পারো, বাঘ আমাদের অ্যানিমেলিয়ার অংশ। ঘোড়া, হ্যাঁ, ঘোড়া আমাদের অ্যানিমেলিয়ার অংশ। তারপর গরু, গরু আমাদের অ্যানিমেলিয়ার অংশ। তারপরে আর কি রয়েছে, 5টা বললাম। তারপরে ব্যাং। হ্যাঁ, ব্যাং আমাদের অ্যানিমেলিয়া প্রাণীর অংশ। এই অ্যানিমেলিয়া রাজ্যের বৈশিষ্ট্যটা কি, আমি যদি একটু বলতে যাই, অ্যানিমেলিয়া রাজ্যের বৈশিষ্ট্য হচ্ছে, দেখো অ্যানিমেলিয়া রাজ্যের বৈশিষ্ট্য হচ্ছে এরা এদের অসংখ্য কোষ থাকবে। তার মানে এরা হচ্ছে আমাদের বহুকোষী। এরা হচ্ছে আমাদের কি, বহুকোষী। 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর হচ্ছে এদের নিউক্লিয়াস সুগঠিত। হ্যাঁ, 2 নম্বর বৈশিষ্ট্য কি, 2 নম্বর বৈশিষ্ট্য এরিয়া তন্ত্র রয়েছে। তন্ত্র তন্ত্র মানে বোঝো, খাদ্যতন্ত্র বলো, শ্বাসতন্ত্র বলো, মানে আমরা যে কাজগুলো আলাদা করে করে থাকি, সেই কাজগুলো করার জন্য আলাদা আলাদা তন্ত্র থাকে শরীরের ভেতরে। এবং এবং এটা শুধুমাত্র কোথায় থাকে, অ্যানিমেলিয়া রাজ্যে থাকে এবং প্লান্টি রাজ্যে থাকে। ওকে, অ্যানিমেলিয়া রাজ্যে এটা বেশি, এদের তন্ত্র রয়েছে। ওকে, অ্যানিমেলিয়া রাজ্যে এদের তন্ত্র রয়েছে। এবং 4 নম্বর যে বৈশিষ্ট্যটা, সেটা হচ্ছে এরা চলতে পারে। এরা চলতে সক্ষম। হ্যাঁ, এরা চলতে সক্ষম। এই 4টা বৈশিষ্ট্য তোমরা একটু লিখে রাখো, আমি লাল কালি দিয়ে মার্ক করে দিই। এই যে, এরা হচ্ছে বহুকোষী। 2 নম্বর হচ্ছে এরা, এদের নিউক্লিয়াস সুগঠিত। 3 নম্বর হচ্ছে এদের তন্ত্র রয়েছে। আর 4 নম্বর হচ্ছে এরা চলতে সক্ষম। ওকে, লিখে আমাকে জানাও। এটা হচ্ছে অ্যানিমেলিয়া রাজ্যের 4টি বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য আমি একটু মুখে মুখে বলে দিই, সেটা হচ্ছে তোমরা যারা কোষ চ্যাপ্টারটা পড়ে এসেছো, কোষ চ্যাপ্টারের মধ্যে আমরা প্রাণী কোষ আর উদ্ভিদ কোষ আলাদা করে এঁকেছিলাম। তো সেই প্রাণী কোষের মধ্যে আমাদের কোষ প্রাচীর ছিল। সেই প্রাণী কোষের মধ্যে আমাদের কোষ প্রাচীর ছিল। কিন্তু
এই কোষ প্রাচীর কি আমাদের, সরি, উদ্ভিদ কোষে কোষ প্রাচীর ছিল, কিন্তু প্রাণী কোষে কি আমাদের কোষ প্রাচীর ছিল বলতো? প্রাণী কোষে প্রাণী কোষে কি আমাদের কোষ প্রাচীর ছিল বা থাকে? থাকে না কিন্তু। জি না। হ্যাঁ, ভেরি গুড। প্রাণী কোষে আমাদের কোষ প্রাচীর থাকে না, তো সেটাও কিন্তু অ্যানিমেলিয়া রাজ্যে তুমি বলতে পারো যে অ্যানিমেলিয়া রাজ্যের যে প্রাণীগুলো তাদের কোষে কোনো প্রকার কি থাকে না, কোষ প্রাচীর থাকে না। কোষ প্রাচীর শুধুমাত্র এখানে অ্যানিমেলিয়া রাজ্যেই থাকে না, প্লান্টি রাজ্যের যে উদ্ভিদগুলো সেখানে থাকে। তারপর ফানজাই রাজ্যের কিছু কিছু ছত্রাকে কোষ প্রাচীর থাকে, প্রোটিস্টাতে থাকে না, আর মনেরাতে থাকে না। ওকে, সেটাও লিখতে পারো 5 নম্বর বৈশিষ্ট্য দিয়ে যে এদের কোষে কোষ প্রাচীর থাকে না। তাহলে 5 নম্বর আমি কোথায় লিখবো? 5 নম্বর কোথায় লিখে, এই যে উপরে লিখে দিলাম। হ্যাঁ, 5 নম্বর, এদের কোষে, এই যে কোষ প্রাচীর, হ্যাঁ, কোষ প্রাচীর থাকে না, এটা তোমরা লিখে নাও 5 নম্বর বৈশিষ্ট্য। তোমরা লিখতে থাকো, আমি এই অংশগুলো একটু মুছে দেই, এখানে অনেক দাগাদাগি হয়ে গেছে। তোমাদের লেখা শেষে আমি একটা ইন্টারেস্টিং প্রাণীকে তোমাদের সামনে পরিচয় করায় দেবো। লেখা হলে জানাইও, হ্যাঁ। স্যার লেখা শেষ। আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। তুমি লেখা শেষ শেষ করতে পেরেছো সবার আগে। আমরা একটু কয়েক সেকেন্ড অপেক্ষা করি, বাকিরা লেখা শেষ করে আমাকে জানাও। হ্যাঁ, যাদের যাদের লেখা শেষ হবে তারা আমাকে জানাও। 5টা বৈশিষ্ট্য কিন্তু, হ্যাঁ, এখানে 5টা বৈশিষ্ট্য রয়েছে। এক হচ্ছে এই যে 1 নম্বর বৈশিষ্ট্য, এই যে 2 নম্বর, এই যে 3 নম্বর, এটা হচ্ছে 4 নম্বর, আর ওই যে উপরে আমি 5 নম্বর লিখেছি। একটু সিরিয়াল উল্টাপাল্টা হয়ে গেছে, বাট এগুলা, এই 5টা হচ্ছে আমাদের বৈশিষ্ট্য। ঠিক আছে, লিখতে থাকো। এবার আমি তোমাদেরকে আরেকটা প্রাণীর সাথে পরিচয় করায় দিই। দেখো তো, এটা কি? এটা কি কি লিখলাম? এটা কি লিখলাম? ভাইরাস। ভাইরাস। এখানে দেখো তো ভাইরাসের ছবিটা কোথায় আছে, এখানে কি কোনো ভাইরাসের ছবি আছে? 3 নম্বরে ভাইরাসের ছবি। হ্যাঁ, এখানে দেখো আমাদের ভাইরাসের ছবি দেওয়া আছে, এবং এই ভাইরাসটা হচ্ছে একটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। আমরা জানি যে প্রকৃতিতে বিভিন্ন রকমের ভাইরাস রয়েছে, এই ভাইরাসটা হচ্ছে একটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। এটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দেখতে এরকম। তোমরা একটা ভাইরাসের সাথে খুব বেশি পরিচিত, এবং যেই ভাইরাসটার কারণে তোমরা পড়াশোনা থেকে মনে করো যে অনেক দিন দূরে ছিলে, সেই ভাইরাসটা হচ্ছে আমাদের করোনা ভাইরাস, তাই না? সেই ভাইরাসটা হচ্ছে আমাদের কি, করোনা ভাইরাস। ওকে, সেই ভাইরাসটা হচ্ছে আমাদের করোনা ভাইরাস। এখন আমি তোমাদেরকে ভাইরাস নিয়ে একটা কথা বলতে চাই, তোমরা একটু বলো আমাকে যে ভাইরাস আসলে জীব না জড় বস্তু? বলো তো, ভাইরাস আমাদের জীব না জড় বস্তু? প্রত্যেকে অ্যান্সার দেবে যারা যারা ক্লাস করছো। ভাইরাস আমাদের জীব বস্তু না জড় বস্তু? আচ্ছা, তোমরা চিন্তা করতে থাকো, আমি এটা মুছে দেই। আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই থাকবে। এরপরে আমরা সপুষ্পক উদ্ভিদ জি এবং জি। হ্যাঁ, একজন বলেছে জীব। আচ্ছা, বাকির একটু আনসার দাও তো। যদি কারো মনে হয় জড় বস্তু তাহলে সে বলতে পারো। আমি মুছে দিই, তোমরা চিন্তা করে বলো। আচ্ছা, তোমাদেরকে একটা হিন্ট দেই। হিন্ট হচ্ছে ভাইরাস কিন্তু আহ না না না, হিন্ট দেওয়া যাবে না, হিন্ট দিলে তোমরা বুঝতে পারবে। শোনো, সঠিক উত্তর হচ্ছে ভাইরাস জীবও হতে পারে, জড় বস্তুও হতে পারে। আমাদের ভাইরাস হচ্ছে একদম আদিকোষী প্রাণীগুলোর একটা। হুম, ভাইরাস হচ্ছে একটা প্রিময়েডাল প্রাণী। এই প্রাণীটা একই সাথে জীবও হতে পারে, একই সাথে জড়ও হতে পারে। তো ভাইরাস কিন্তু আমাদের জীব আর জড়োর একদম মাঝামাঝির একটা প্রাণী। প্রকৃতিতে একটা মাত্র বস্তু রয়েছে যেটা একই সাথে জীবও হতে পারে, একই সাথে জড়ও হতে পারে। তো সেই বস্তুটা হচ্ছে আমাদের ভাইরাস। কেন বললাম কেন বললাম কারণ ভাইরাস যখন প্রকৃতিতে থাকে, মুক্ত অবস্থায় থাকে, খেয়াল করো, ভাইরাস যখন মুক্ত অবস্থায় থাকে প্রকৃতিতে তখন সেটা জড় অবস্থায় থাকে, ওর কোনো কাজকর্ম করে না। হ্যাঁ, ও একদম নিউট্রাল থাকে। তাহলে আমি মুক্ত কখন হবে? প্রকৃতিতে যখন থাকে। প্রকৃতিতে যখন থাকে বা বাতাসে মুক্ত অবস্থায় থাকে তখন সে জড়, ও কোনো কাজ করে না। হুম, এটা লিখে দিই ভাইরাস। কিন্তু ও যখন মানুষের শরীরে প্রবেশ করে, হ্যাঁ, ও মানুষের শরীরে বলো, বা আহ, কোনো ও যখন কোনো কোষে প্রবেশ করে,
আমরা জানি যে ভাইরাস কিন্তু কোষগুলোকে অ্যাটাক করে, তাই না? কোষগুলোকে অ্যাটাক করে কোষের ভেতরের যে ক্ষমতা, কোষের ভিতরে যে আহ, মনে করো যে সক্রিয়তা, সেই সক্রিয়তাকে নষ্ট করে দেয়। তো এই ভাইরাস কিন্তু যখন কোনো কোষে প্রবেশ করে তখনই সে কাজ করা শুরু করে, তখনই সে কি হয়ে যায়? জীব হয়ে যায়। তো খেয়াল করো, ভাইরাস একই সাথে প্রকৃতির যখন থাকে তখন সে মুক্ত অবস্থায় থাকে, কোনো কাজ করে না, তখন সে জড়। কিন্তু যখন কোনো একটা কোষে অ্যাটাক করে বা যখন কোনো কোষে প্রবেশ করছে তখন সে জীব। তাহলে আমরা বলতে পারি ভাইরাস একই সাথে জীব পদার্থ এবং একই সাথে জড় পদার্থ। তার মানে ভাইরাস হচ্ছে জীব এবং জড়র মধ্যবর্তী একটা প্রাণী। মানে প্রাণী বলা ভুল হবে, এটা একটা বস্তু বলতে পারো, জীব ও জড়র মধ্যবর্তী একটা বস্তু। তাহলে আমাকে যে কোনো একজন বলো তো, আমি এতক্ষণ কি বললাম? ভাইরাস বলতে আমরা কাদেরকে বুঝে থাকি, বা ভাইরাসের ক্লাসিফিকেশনটা কেমন হতে পারে, ভাইরাসের অবস্থানটা কোথায়, এটা আমাকে একজন বলো। মানে এতক্ষণ যা বললাম তাই বলো। যে কোনো একজন একটু সাহস করে বলো যে ভাইরাস কখন জড় বস্তু আর কখন আমাদের জীব বস্তু, বলো তো। যে কোনো একজন। তোমাদেরকে তো মাত্রই বললাম, তোমাদেরকে মাত্রই বললাম যে এটা কখন জীব বস্তু হবে আর কখন জড় বস্তু হবে। ভাইরাস যখন যখন, মুক্ত প্রকৃতিতে থাকে তখন জড় বস্তু হয়, আর যখন হ্যাঁ, কোনো কোষে ভাইরাস প্রবেশ করে তখনই সে জীবে পরিণত হয়। রাইট, ভেরি গুড, এই তো, এটা হচ্ছে উত্তর। একদম খুবই সিম্পল, খুবই সিম্পল এটা। জানি না কেন সবাই উত্তর দিতে পারছে না, হয়তো বা ভয় পাচ্ছো। ভয় পেও না, তোমরা এখন থেকে ফ্রিলি আনসার দেবে। ওকে, তোমরা এখন থেকে ফ্রিলি আনসার দেবে। যাই হোক, আমাদের ভাইরাস একই সাথে জড় এবং জীব হতে পারে এই কারণেই আমরা আমাদের প্রাণীর শ্রেণীবিন্যাসে বা জীবের শ্রেণীকরণে কিন্তু ভাইরাসকে অ্যাড করিনি। হ্যাঁ, আমাদের জীবের শ্রেণীকরণে আমরা কিন্তু ভাইরাসকে যুক্ত করিনি, করেছি? দেখো তো, আমাদের আদি কোষ চলে গিয়েছিল, আমাদের প্রকৃত কোষ চলে গেছে। আচ্ছা আচ্ছা, প্রকৃত কোষের কথাই বাদ দাও, ভাইরাস কিন্তু এক কোষী। হ্যাঁ, ভাইরাস কিন্তু এক কোষী। তো এই ভাইরাস কিন্তু আমাদের আদিকোষী জীবের মধ্যেও স্থান পায়নি। আদিকোষী জীবে শুধু কে ছিল? আদিকোষী জীবে শুধুমাত্র ব্যাকটেরিয়া ছিল। সেখানে কি আমরা ভাইরাসকে স্থান দিয়েছি? দেইনি। কেন দেইনি? কারণ ভাইরাস কিন্তু জীব না, আবার ভাইরাস জড়ও না। ভাইরাস হচ্ছে জীব আর জড়ের একটা মধ্যবর্তী অবস্থানে রয়েছে। এই কারণে ভাইরাসকে আমরা আলাদা করে পড়াশোনা করি। ওকে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক। আমরা পরবর্তী ক্লাসে এর পরের যে অংশটা, সপুষ্পক উদ্ভিদ, অপুষ্পক উদ্ভিদ, হ্যাঁ মানে প্লান্টি রাজ্য নিয়ে আরো ডিটেইল পড়াশোনা করব। তো ততক্ষণ পর্যন্ত তোমরা কি করবে? তোমরা হচ্ছে বাসায় বসে বসে এই চ্যাপ্টারটা আরো সুন্দর করে পড়বে। এবং তোমাদের যে তৃতীয় চ্যাপ্টার যেটা রয়েছে না, তৃতীয় চ্যাপ্টার বা যেটা আমি আমি শেষ করেছিলাম, তোমাদের কি বলে এটাকে, আহ, তৃতীয় চ্যাপ্টার হচ্ছে তোমাদের কি ছিল, কোষ ছিল। তো কোষ চ্যাপ্টারটা তোমরা আরো ভালো করে পড়ো। হ্যাঁ, আরো ভালো করে পড়বে, এবং সেখানে যদি কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা আমাকে নেক্সট ক্লাসে জানাবে। ঠিক আছে? তো আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।